নমস্কার বন্ধুরা, শোনার আড্ডায় অর্কুট থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমার সামনে যিনি বসে আছেন তার মাতৃভাষা তামিল, কিন্তু সেই ২০০৫ সাল থেকে মানে প্রায় ১৯ বছর তিনি ধারাবাহিকভাবে বাংলা ভাষাকে সেবা করে আসছেন। এই মুহূর্তে বাংলা ভাষায় রচিত তামাম সাহিত্যকে যারা আন্তর্জাতিক পাঠকের সামনে অনুবাদের মাধ্যমে তুলে ধরেছেন, তাদের অন্যতম তিনি। অবশ্য তার ভালোবাসাটা স্রেফ ভাষাতেই আটকে থাকেনি। একদিকে তিনি বাঙালির মুখের ভাষাকে একটা বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দিয়েছেন, যা আগে বলছিলাম। একই সঙ্গে যে বাঙালি অন্তজ, যে বাঙালি পিছিয়ে পড়া, তার পুনর্বাসন, তার ভালো থাকা, তাই নিয়ে লাগাতার লড়ে গিয়েছেন তিনি। একজন তামিল, একজন ক্যালকেশিয়ান, একজন বাঙালি ট্রান্সলেটর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী ভি রামাস্বামীর সামনে বসে আছি আমি। রামাদা, এই মুহূর্তে আপনি যে কাজটা করেন, যে কাজটার দিকে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছি বিগত অন্তত ১ দশক, আপনি বাংলা ভাষাকে, বাঙালির প্রিয় মাতৃভাষায় লেখা তামাম সাহিত্যকে আপনি ইংরেজি ভাষাভাষী পাঠকের মধ্যে অনুবাদ করে, তর্জমা করে পৌঁছে দিচ্ছেন। অথচ যদি প্রাথমিক মাতৃভাষা বলি, আপনার ক্ষেত্রে সেটা তামিল, এবং আপনি বাড়িতে বড় হওয়ার সময় যে ভাষা শুনেছেন, হয়তো বলেছেন, সেটাও তামিল। তাহলে প্রথম প্রশ্ন আমার অবশ্যই এটাই থাকবে যে বাংলা ভাষার সঙ্গে সখ্য, তার ইতিহাসটা যদি বলেন, কিভাবে বাংলা ভাষার সঙ্গে বোঝাপড়া, সমঝোতা, সংলাপ গড়ে উঠল, তার ইতিহাসটা। যেহেতু আমি কলকাতায় থাকি, পশ্চিমবাংলায় থাকি, তো বাংলা ভাষা পরিবেশে চতুর্দিকে সব সময়, তো সেই দিক থেকে বাংলা ভাষাটা খুব অল্প বয়স থেকেই শুনে এসছি। স্কুলে বাঙালি ছাত্রও ছিল আমার সঙ্গে, আর তারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলতো এইভাবে। কিন্তু আমি ১১-১২ বছর বয়সে কলকাতা ছেড়ে ইউপিতে চলে গেছিলাম বোর্ডিং স্কুলে। তো সেখানে অন্য কলকাতার বাঙালি ছেলেরা ছিল, আমাদের একটা গ্রুপ থাকতো, নিজেদের মধ্যে বাংলায় কথা বলা। তারপর স্কুল বাদে কলকাতায় কলেজ, বিশ্ববিদ্যালয়, ওইখানেও অনেক অনেক বাঙালি সহপাঠী, আর তাদের সঙ্গে আমিও বাংলা ভাষায় কথা বলতাম। বিশেষ করে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ছিলাম, ওইখানে এলিট শ্রেণীর ছাত্রদের তো ছিলই, কিন্তু বাঙালি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে ওরমও ছাত্র বেশ কয়েকজন ছিল। আর বিশ্ববিদ্যালয়ে এলে তো আরও অনেক নানান মফস্বল এলাকার কলেজের ছাত্রছাত্রী। তো এইভাবে একটা বাংলার জগৎ আমার চতুর্দিকে বাড়তে থাকে। আর তারপর আমি লন্ডনে যাই পড়াশোনার জন্য, আর ২ বছর পর ফিরলাম, আর তারপরে সম্পূর্ণভাবেই বাংলা জগতে আমি ডুবে যাই। তখনকার ঝুপড়িবাসীদের যে আন্দোলন, উচ্ছেদ বিরোধ। আমি একটু থামালাম, সরি। আপনি লন্ডনে তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে গিয়েছিলেন, সেই যাত্রাটায় রণে ভঙ্গ দিলেন কেন? আমার ইচ্ছে ছিল বিদেশে যাওয়া, পড়াশোনা করতে। আমার বাবা তা করেছিলেন, ওনার ২ বোন, আমার ২ পিসি, তারা দুজনই ডাক্তার। আমার বাবা ইঞ্জিনিয়ার, আমেরিকায় পড়তে গেছিলেন, ওনার ২ বোন মেডিসিন পড়তে ইংল্যান্ড গেছিলেন। তো আমার জন্মের আগে থেকেই এই বিদেশের একটা ছোঁয়া আমার পরিবারের ওপর আছে। আত্মীয়রা যাতায়াত করে, তো এই টাচটা মেনটেন হয়। তো আমারও
খুব ছোট বয়স থেকেই বিদেশে যাওয়া, পড়াশোনা করার সেই ইচ্ছে। তো একটা স্টাবার্ন উইল বলা যায় যে যাবই। তো আমি আইডিয়ালি ইকোনমিক্সের ছাত্র, আমি ইকোনমিক্সে পিএইচডি করতে যাব, এটাই প্ল্যান ছিল। কিন্তু যে বছর আমি অ্যাপ্লাই করি সে বছরই ছিল প্রেসিডেন্ট রেগানের বাজেট কাটসের প্রথম বছর। তো স্কলারশিপ ইত্যাদির অভাব, তো আমি যেতে পারলাম না। আর আরেকটা অপশন আমার সামনে ছিল ইউকেতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করা, তো সেটাই নিলাম। আর খুব তাড়াতাড়ি সেটা আরম্ভ করে বুঝলাম যে এই সাবজেক্টে আমার একদম ইন্টারেস্ট নেই। আর এমনও ইন্টারেস্ট নেই যে আমি কোনোভাবে চোখ বন্ধ করে দাঁত চিপিয়ে 3 বছর সেটা করে শেষ করব, ওরমও ধৈর্য আমার নেই। তো সেটা ছেড়ে দিলাম। আর ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই চোখ আমার খুলে গেল। আমি বিদেশি কালার্ড একজন ব্যক্তি, থ্যাচারাইট ইংল্যান্ডের একদম পিক স্টেজে। তো আর পড়াশোনা করতে শুরু করলাম পাবলিক লাইব্রেরি। তো সব কিছু বুঝলাম, দেশ মানে কি, অর্থনীতি মানে কি, দরিদ্র মানে কি, সব কিছু। তো আর থিঙ্কিং পারসন হয়ে গেলাম আমি। যে লোক গেল ইংল্যান্ডে 22 বছর বয়সে, আর 2 বছর পর সে 24 বছর বয়সে তার কোনো রিজেম্বলেন্স ছিল না। আপনি ফিরলেন মানে 80-র দশকের মাঝামাঝি। হ্যাঁ, ব্যবসায়ী পরিবারের ছেলে, সে ইংল্যান্ড যাচ্ছে পড়তে, তার পরিবর্তনটা এতই আমূল যে সে ফিরে কাজ শুরু করছে ঝুপড়িবাসীদের সঙ্গে। এই কাজের জায়গাটা একটু বলুন। ইংল্যান্ডে যাওয়ার কয়েক মাস পরেই এই নেলি ঘটনাটা ঘটেছিল, নেলি গণহত্যা। হ্যাঁ, তো সেটা আমাকে অনেক অনেক পীড়িত করে। হ্যাঁ, খুব আঘাত পেলাম আমি তাতে। আর ভাবতে শুরু করলাম, মানে দেশ সম্বন্ধে, আমার দেশ খুব ভাবতে শুরু করলাম। নেলি গণহত্যা যখন হচ্ছে তখন কি আপনি এদেশে নাকি? না, ইংল্যান্ডে রয়েছেন। আচ্ছা, আমার মনে আছে 1983 সালে। হ্যাঁ, আমি ওই ঘটনাটার 1-2 দিন পর সেই দেশের খবর কাগজেও একদম টপ হেডলাইন, বড় ছবি দিয়ে, বোল্ড ফেসে হেডলাইন, ওরম নিউজপেপার। আমি মেট্রোতে করে যাচ্ছি, আমি একটা সিটে বসে আছি, আমার উল্টো দিকে আরেকজন ভদ্রলোক ওরম একটা নিউজপেপার পড়ছেন, আর সেই হেডলাইনগুলো আমি তাকিয়ে আছি তার দিকে। আর আমার ইচ্ছে করছিল আমি ডিজলভ হয়ে ইনভিজিবল হয়ে যাই, কারণ ওর নজরে আমি ইন্ডিয়ান আর আমার দেশে এইসব ঘটছে। এত আমার দুঃখ আর লজ্জা হচ্ছিল। আর যে সিনিক্যাল পলিটিক্স আমাদের দেশে, যার ফলে এত লোক মরতে পারে, আমার চোখের সামনে ঘটল। তো মানে খুব শব্দ পাচ্ছি না আমার অবস্থা, তখনকার অবস্থা। ডিস্ট্রট বলে একটা শব্দ আছে ইংরেজিতে। তো আর তখনই পড়াশোনা করছি, আর আমি অন্তরে ঢোকার চেষ্টা করলাম আমি এখানে কেন আছি এই মুহূর্তে, আর আমি কি চাই। আর তখন আমি দেখলাম যে ধরনের অ্যাম্বিশন লোকেদের থাকে, আমি ভালো চাকরি করব, আমার আয় ভালো হবে, ফাইন্যান্সিয়াল ওয়েলথ ইত্যাদি আমার থাকবে ইত্যাদি। তো আমি দেখলাম যে সেগুলোর প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর যদি কোনো আগ্রহ, সেটা ছিল যে আমি দেশে ফিরে যাই আর ডিরেক্টলি আমার নিজের হাতে, নিজের চেষ্টায় পভার্টি ডিরেক্টলি আমি অ্যাড্রেস করতে পারি কোনো একটা জায়গায়, তাহলে সেটাই আমি চাই। আর পভার্টি কেন? আমি যখন ইকোনমিক্স পড়ছিলাম, আমি কলেজে ঢুকলাম 1976-এ, আর মাস্টার শেষ হলো 82 সালে। তো তখন আমাদের দেশে অর্থনীতি মানে প্রধান বিষয় ছিল পভার্টি, কারণ আমরা গরিব দেশ। আর পভার্টি লাইনের নিচে বিশাল এক
একটা বড় জনসংখ্যা একটা। তো আর আমাদের পড়াশোনা আর আমার কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নগুলো সব সেই বিষয়ে। তো সেটাই আমার মাথার উপর সবচেয়ে বড়। তো সেটাই আমার অ্যাম্বিশন। তো যেভাবে একজনের কনভেনশনাল অ্যাম্বিশন থাকে, আমি MBA করব, টাকা কামাবো, সেইভাবে আমার একটা অ্যাম্বিশন ছিল যে ডাইরেক্টলি আমি কিছু করতে পারবো। তো আর তখন জরুরি অবস্থার পরে আমাদের দেশে বেশ নানান জায়গায় সংগঠন গড়ে উঠছিল। এই NGO শব্দটা তখন এতটা চালু হয়নি বাজারে। তো যে নামে তাদেরকে ডাকা হতো সেটা ছিল ভলান্টারি অর্গানাইজেশন। কিছু কিছু সংগঠন ছিল সোশ্যাল অ্যাকশন গ্রুপ। তো ওরম কিছু সংগঠনের নাম আমি শুনেছিলাম, আর ইচ্ছে ছিল তাদের সঙ্গে আমি কাজ করব। আর আমার যে কাজ করার ইচ্ছে সেটাতে এন্ট্রি ওইভাবে হবে। একই সঙ্গে আমি ব্রাজিলের যিনি বিখ্যাত এডুকেটর পাউলো ফ্রেরে, ওনার বই পড়ে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর ওনার নাম যেভাবে শুনলাম সেটাও একটা কাহিনী। আমার হস্টেলে, আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হস্টেলে থাকতাম একদম সেন্ট্রাল লন্ডনে, রিজেন্টস পার্কের সামনে। তো হস্টেলে বম্বের একজন পার্সি মেয়ে ছিল। তো ও তার উইন্টার ছুটিতে দেশে গেল, আর ফিরে এসে আমার জন্য একটা প্রেজেন্ট আনলো, কোলহাপুরি চটি। আচ্ছা। আর সেই চটিটা সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া নিউজপেপারের সেন্টার পেজে মোড়া ছিল। আচ্ছা। তো চটিটা নিলাম, আর যেহেতু দেশের খবর কাগজ, সেটাও মুড়ে রাখলাম পরে পড়বো বলে। তো একদিন সেই পাতাটা খুলে পড়ছিলাম, তো অপেড একটা আর্টিকেল, ইন্ডিয়াতে শিক্ষা এরম কিছু নিয়ে, আর সেই আর্টিকেলে পাউলো ফ্রেরের নাম ছিল। আর বই পেডাগজি অফ অপ্রেসড। হ্যাঁ, ওনার নাম আর ওনার বই। তো তার আগে আমি শুনিনি, যেভাবে সেই নামটা উনি লেখায় ব্যবহার করেছেন, মানে খুব প্রশংসাজনক। তো আমার হস্টেলের সামনে যে লাইব্রেরি, ওইখানে দেখলাম বই তাদের কাছে নেই, কিন্তু তাদের সারা দেশের লাইব্রেরি সিস্টেম নেটওয়ার্কে আমি সার্চ রিকোয়েস্ট পাঠাতে পারি। তো সেটা কার্ডটা ফিল করে কয়েক সপ্তাহ পর পোস্ট কার্ড পেলাম যে বই চলে এসছে। আচ্ছা। তো এইসব ঘটলো আমি ইংল্যান্ডে যখন ছিলাম। তো যদিও চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা শেষ করলাম না, নানান অনেক জিনিস আমি পেলাম সেইখানে গিয়ে। এবং সেই আহরণ থেকেই কলকাতায় এসে ঝাঁপিয়ে পড়া। কলকাতায় পরিবার থেকে বাধা আসেনি? পরিবার থেকে আমি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর করব না জানালাম বাড়িতে, তারা সময় নিল ওদের সেটা অ্যাকসেপ্ট করতে। আর আমার বাবা শেষে কনভিন্সড হলেন যে আমার মধ্যে কিছু একটা সামর্থ্য আছে। ওনার ব্যাকগ্রাউন্ড থেকে উনি বুঝেছিলেন যে উনি ইঞ্জিনিয়ার ছিলেন, আর উনি ইঞ্জিনিয়ারিং করলেন যাতে উনি একটা চাকরি পেতে পারবেন, আর চাকরি হোল্ড করে একটা ঘর সংসার করতে পারবেন। আচ্ছা। তাছাড়া উনি জানতেন না কিভাবে উনি নিজের পায়ে দাঁড়াতেন। আচ্ছা। ওই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে একটা স্কিল অ্যাকোয়ার করে যাতে উনি চাকরি পান। তো আমাকেও সেই চোখে দেখছিলেন। তো আমি আর্টস পড়ছি, ইকোনমিক্স পড়ছি, তাতে কি হবে, কি স্কিল হবে, এইসব ডাউটস ছিল ওনার মাথায়। আর তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সেটা একটা প্রফেশনাল কোর্স, সেটাও ছেড়ে দিলাম। আর তারপরে এইসব করছি, বস্তিবাসী, ঝুপড়িবাসী। তারপর লিখতে শুরু করলাম, আমার লেখা দেশ বিদেশে পাবলিশড হলো। তো সেই সব দেখে উনি ইমপ্রেসড হতে শুরু করলেন। একটা প্রশ্নে আসি। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন আপনার মনে হয় যে বাংলা ভাষার ক্ষেত্রে আপনি আউটসাইডার, বহিরাগত। এই অনুভূতির কারণটা কি? কলকাতাতে কেউ যদি অবাঙালি পরিবারে জন্মায় আর কলকাতায় বাস করে, ও
কোয়াইট ন্যাচুরালি নিজেকে একজন অবাঙালি হিসেবেই দেখবে। আর আমাদের কালচারেও আছে না, এ বাঙালি ও অবাঙালি, এটাতে কোনো নেগেটিভ অ্যাসপেক্ট নাও থাকতে পারে, শুধু একটা ডিসক্রিপটিভ ফ্যাক্টর এটা, মানে এর মাতৃভাষা বাঙালি, বাংলা না। তো আর এর একটা সিগনিফিক্যান্সও আছে। একজন বাঙালি পরিবারে জন্মালে, একটা শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে কেউ যদি জন্মায়, তো তারপর ওর প্রথম 5, 6, 10 বছরে ওর বাড়ির পরিবেশ থেকে ও যা যা পাবে, যে শব্দ, যে গান, যে সুর, যে গল্প, যে বই, যে লেখক, যে নাম, সেটা তো একটা ইউনিক, একটা হিস্টোরিক্যালি ডিরাইভড একটা প্রসেস, একটা সত্তা। হ্যাঁ, সেই কনসিয়াসনেস সেটাও পেয়ে যাচ্ছে। আমি অন্যরকম পরিবারে মানুষ হয়েছি, তো অন্য জিনিস আমার মাথায় ঢুকছে, তো সেই ভিন্নতাটা আছে। তো সেই সেন্সে আউটসাইডার। প্লাস বাংলা ভাষার তো আমার দখল এখনও নেই, কিন্তু 84 সালে যখন বাংলা জগতে ঢুকি, তখন থেকে শিখছি বাংলা। আর মানে বাংলা ভাষার ব্যবহারটা সমাজে, রাস্তাঘাটে, ঝুপড়িতে, মিছিলে, মিটিংয়ে, রাজনৈতিক বক্তব্যে, সংবাদপত্রের আর্টিকেলে, প্রেস কনফারেন্সে বাংলা ভাষার ব্যবহার, আর নানান শ্রেণীর মানুষের সেই ভাষার ব্যবহার ইত্যাদি। তো ওই জগতে আমি বাস করি, তো সেইভাবে ইমবাইব করেছি বাংলা ভাষাটা। সেটা অ্যাজ অ্যান আউটসাইডার আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমাকে ইমবাইব করতে হলো। আর দুজন ব্যক্তি একই পরিস্থিতিতে তাদের রিয়াকশন ভিন্ন হতে পারে। তো হয়তো আমার মধ্যে সেই পোরাসনেস, সেই ওপেননেস টু লার্নিং হয়তো সেটা ছিল। আমাদের বাড়িতে 77 সালে টেলিভিশন আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কলকাতার দূরদর্শন। তো শনিবার বিকেল আর রবিবার বিকেল একটা বাংলা ছবি, একটা হিন্দি ছবি। 5 বছর টানা যত রবিবার শনিবার বাংলা হিন্দি ছবি আমি বোধহয় সবই দেখেছি। আর বিশেষ করে বাংলা। তো বাংলা সিনেমার একটা পিরিয়ডের আমি নিজেকে একটা এনসাইক্লোপিডিয়া ভাবতে পারি। চমৎকার। কারণ সব দেখেছি, আর কিছু তো করার ছিল না ওই 3 ঘন্টা সন্ধেবেলা, তো দেখতাম। আর অনেক অসাধারণ ফিল্মও দেখেছি, কিন্তু এখন কেউ আমাকে 500 সিডির একটা কালেকশন দেয় যে ওই সব আছে, ওই দেখার সময় আসবে না জীবনে, কিন্তু সেটা ঘটনাচক্রে আমি দেখেছি, পার করে ফেলেছি। তো সেই সব এক্সপিরিয়েন্স করেছি। অসাধারণ ফিল্ম, বাজে ফিল্ম, গান, উত্তম সুচিত্রা, সব, ছবি বিশ্বাস, বসন্ত চৌধুরী, পঙ্কজ মল্লিক। তো সেই সব থেকে আমি বাংলা ভাষা শিখেছি। আমার মনে আছে দূরদর্শনে কোনো ব্রডকাস্টে ডিসরাপশন হলে এটা খুব শ্যাবি কার্ডবোর্ডের একটা বোর্ডে লেখা থাকতো, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। তো এটা একটা খুব সুন্দর সেন্টেন্স। সরি ফর দি ইন্টারাপশন ছিল ইংলিশ ইকুইভ্যালেন্ট, কিন্তু ওটা ম্যাচ করে না। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়। আর বিঘ্ন, অনেক বছর পর বুঝলাম যে বিঘ্ন আর বিঘ্নেশ আর বিঘ্নেশ্বর, তো ওই শ্যাবি বোর্ডই ছিল আমার সে গণেশ নাম উচ্চারণ বাংলা ভাষা শেখায়। তো নিশ্চয়ই তাই সেটা। আপনি অনুবাদ করবেন এই ভাষাটাকে, আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেবেন। এই সিদ্ধান্তটা, এই ভাবনার জোয়ারটা কবে এলো, কোন সময়টা আপনি ফিল করলেন? 2005-এর আশেপাশে নিশ্চয়ই, কিন্তু যদি একটু ঘটনা প্রবাহটা বলেন। না, কিছুদিন আগেই আমার মাথায় এলো যে অনুবাদ করার পেছনে কি আছে, আর আমি বুঝলাম যে তার পেছনে আছে ভাগ করার ইচ্ছে, ডিজায়ার টু শেয়ার। আচ্ছা।
তো অসাধারণ কিছু আমার হাতে যদি থাকে বা আমি জেনে থাকি বা শুনে থাকি বা দেখে থাকি, সেটা ভাগ করার ইচ্ছে, যাতে অন্যরাও সে অসাধারণ জিনিস পেয়ে আনন্দ পাবে। তো প্রথম অনুবাদ বোধহয় ল্যাংস্টন হিউজের একটা কবিতা, তার নাম হারলেম, খুব ছোট 9 লাইনের কবিতা বোধহয়। তো ল্যাংস্টন হিউজের জীবনী পড়েছিলাম আমেরিকান লাইব্রেরি থেকে নিয়ে। তারপরেই ইচ্ছে হলো এইটাকে বাংলা অনুবাদ করা। আচ্ছা। আর আমি একটা সংস্থায় তখন কাজ করি, আর সেইখানে আমার সহকর্মী, উনি বাংলা কবি, ওনার নাম অনুরাধা মহাপাত্র। আচ্ছা। তো ওকে ধরলাম আর বললাম, প্লিজ আমাকে এটা অনুবাদ করতে সাহায্য করো। মনে আছে অনুবাদটা? সেই প্রথম লাইনটা মনে আছে, ডাজ ইট ড্রাই আপ, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডিফার্ড। তো বোধহয় মুলতুবি রাখা স্বপ্নের কি হয়, বা কি হয় একটি মুলতুবি রাখা স্বপ্নের, বাকিটা ভুলে গেছি। আচ্ছা। আর কয়েক বছর পর আরেকজন মার্কিন কবি, ভেন্ডেল বেরি, আচ্ছা, ফেমিনিস্ট একজন কবি, অড্রে লর্ড, ওদের বই আমি আমেরিকান লাইব্রেরি থেকে নিয়েছিলাম, সেটা থেকে অনুবাদ করার চেষ্টা করলাম। সেটাও কোথায় আছে আমার এখন জানা নেই, কিন্তু হয়তো কিছু তৈরি হচ্ছে আমার ভেতরে। এইটা আপনি বুঝতে পারছিলেন যে একটা দেনা পাওনা। একদিকে এই ভাগ করার ইচ্ছে, অন্যদিকে এই ভাষা নিয়ে কিছু তৈরি হচ্ছে। আর কিন্তু 2005-এ একটা বন্ধুর সঙ্গে আলোচনা, আর জিজ্ঞেস করি যে কি পড়ছেন আজকাল, মানে বাংলা সাহিত্য কি পড়ছেন, আর বলল যে ধুর, সব রাবিশ, কিছুই পড়ার মতন আর নেই। আচ্ছা। তাই আমি বললাম, সেটা কি করে হয়, অন্তত একজন লেখক আছেন পড়ার মতন। তো একটু ভেবে বললেন, হ্যাঁ আছে, ওনার নাম সুবিমল মিশ্র। তো আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, ঠিক আছে, আমি অনুবাদ করব। আচ্ছা। এইভাবে আরম্ভ। কিন্তু যার সঙ্গে ছিলাম, ডাক্তার মৃণাল বোস, উনি আমাকে ছাড়লেন না। প্রায় রোজ আমাকে জিজ্ঞেস করেন, শুরু হয়েছে? তো ওনাকে চুপ করানোর জন্যে ওনার কাছ থেকে সুবিমল মিশ্রের ফোন নাম্বার নিয়ে ওনার সঙ্গে কথা বলে ওনার বই কিনে আমার টেবিলে রাখলাম। আরও 2 মাস সেখানে পড়েছিল বইগুলো। তারপর সেই বছর 2005-এর পুজোর দশমীর দিন দুপুরের খাবার খেয়ে আমি একটু রেস্টলেস ফিল করছিলাম, আর ডেস্ক থেকে সুবিমল বই বার করে পড়লাম হারান মাঝি গল্প, আর সঙ্গে সঙ্গে নোটবুক বার করে অনুবাদ করতে শুরু করলাম। আচ্ছা। সন্ধ্যাবেলা শেষ হলো, আর সুবিমল বাবুকে ফোন করে বললাম যে প্রথম গল্প হয়েছে, কালকে আপনাকে পোস্টে পাঠাচ্ছি। তো এইভাবে শুরু। তো কিন্তু সেই শুরু আর এখন আমার এখনকার অবস্থা একটা অনেক দীর্ঘ যাত্রা, আর অনেক পরিবর্তন ঘটেছে আমার নিজের মধ্যেও, আর আমার কাজ করার ধরন ইত্যাদি। কাজ করার ধরন প্রসঙ্গে বলি, যেটা সমস্ত যারা অনুবাদ করেন তাদের কাছে এটা একটা ম্যান্ডেটারি প্রশ্ন, যে মানববাবু বলতেন, অনুবাদে বাদ যায়, তর্জমায় জমা পড়ে। তো আপনার অনুবাদের ধরনটা, এটা কি ট্রান্সলেশন নাকি ট্রান্সলিটারেশন? আপনি কি গুরুত্ব দেন রুট ল্যাঙ্গুয়েজটাকে নাকি টার্গেট বা ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজটাকে যখন অনুবাদ করেন? আমি চাই যে দুটো পাশাপাশি দাঁড়াবে, আর একটা হবে আরেকটার হুবহু। আচ্ছা। সেটাই হচ্ছে ইচ্ছে, মানে একটা পারফেক্ট রিপ্রোডাকশন। তো কিন্তু সেটা কি সবসময় সম্ভব হয়? সম্ভব হয় না। অনেক লেখা সম্ভব তো হয়ই না, কারণ নানান জিনিস তার মধ্যে ঢোকা আছে যে বাংলা পাঠক বুঝবে
ইংরেজি পাঠক বুঝবে না যদি না আমি হাজারো কমেন্ট্রি, ফুটনোট ইত্যাদি দিই। তো কিন্তু একটা সাধারণ বাক্যে বা একটা সাধারণ গদ্যে যেটা বলা হচ্ছে, যে ভাবনাগুলো আছে বা যে অ্যাকশনটা রিপোর্টেড হচ্ছে বা যে স্পিচটা বলা হচ্ছে, তার হুবহু তৈরি করা। তো সেই অরিজিনালটা যে রুট ল্যাঙ্গুয়েজ, সেটা এক্স্যাক্টলি কি বলছে, একটা বাক্য কি বলছে, সেই বাক্যে প্রত্যেকটা শব্দ কি বলছে, কোনো কোনো ক্ষেত্রে সেই শব্দের সঙ্গে যে মাত্রাটা আছে সেটা কি বলছে। আমি যাব, আমি যাবই, এই দুটো এক না, ঠিক। তাই তোমাকে প্রত্যেক মাত্রার ওপর ম্যাগনিফাইং গ্লাস চালাতে হবে, কোনো কিছু মিস হবে না। তো বাংলায় কি বলছে একদম তার ভেতরে যাওয়ার চেষ্টা, আর সেটাকে হুবহু ইংরেজিতে আনার চেষ্টা, সেটাই হচ্ছে আমার ধরনের মূল কথা। প্রসেসটা কি আপনি যখন ট্রান্সলেশন করেন? হ্যাঁ, তার প্রসেসটা কি? একটা হচ্ছে যে আমি স্কুলে বোধহয় ক্লাস 4, 5, 6-এ বাংলা শিখেছিলাম। তো বাংলা পড়া সেইখানেই সীমিত, আর বাংলা যে অ্যালফাবেট তার সঙ্গে পরিচিতি সেইখানেই শেষ। আচ্ছা। আর তারপর পশ্চিমবাংলার বাইরে 5 বছর, আর তারপরে আবার ফিরি, কিন্তু আমি ইকোনমিক্স পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে, আর যা পড়ছি সাহিত্য বই, গল্প বই ইত্যাদি, খবরের কাগজ সব ইংরেজিতে, আর সাহিত্য অনুবাদে পড়ছি ইংরেজিতে। তো ইংরেজি ভাষাই প্রধান হয়ে গেল আমার জন্য, আর পরিবেশে বাংলা আছে, তো সেই ভাষার সঙ্গে পরিচিতি আছে, লোকেরা কি বলছে বুঝতে পারছি, আমিও বাংলায় বলতে পারি দরকার হলে। সিনেমা, তারপর সিনেমার জগৎ, আমি কলেজে যখন ঢুকি সেই জগৎটা খুললো আমার কাছে। তো বড় বড় ফিল্ম মেকার আছেন বাংলা ভাষার, সেটা বুঝতে পারি, আর তাদের সিনেমা দেখা। তো এই সবে আমি বাংলা লেখা পড়ি না, কখনো পড়তে হয়নি, আর মানে আমি কখনো পড়ব বলে ঠিক করিনি, মানে সেই আগ্রহ বা আকর্ষণ আমার মধ্যে ছিল না তখন। আর আপনি বলতে চাইছেন রিডেবিলিটিও তখন গড়ে ওঠেনি? হ্যাঁ, মানে পড়তে গেলে কষ্ট হতো, কারণ ওই অভ্যাসটা একদমই নেই। আর সাধারণত বাংলা টাইপ ছোট থাকে বইতে, প্রিন্টে, ইংরেজি ইচ্ছে তো পড়তে অসুবিধে। আমার চোখ বাংলা ভাষা পড়তে ফ্যামিলিয়ার হয়নি, সেটা আজও সেটা থেকে গেছে। মানে বোধহয় একটা বয়স থাকে, ওই বয়সের মধ্যে পরিচিতিটা, বন্ডিংটা, একটা অক্ষর আর চোখের মধ্যে একটা যে বন্ডিং, সেটা তৈরি হয়নি। তো সেই অবস্থায় বাংলা ভাষার সঙ্গে আমার সম্পর্কটা কানের মাধ্যমে, আচ্ছা, অডিশন শুনে, আচ্ছা, আর শুনে কি বলছে সেটা বোঝা। তো দেরফর আমি যখন প্রথম শুরু করি, খুব মজার ব্যাপার, যেহেতু বাংলা স্ক্রিপ্ট এর সঙ্গে আমার পরিচিতিটা উইক, তাই আমি বাংলাটা পড়তাম আর সেটা রোমানে ট্রান্সক্রাইব করতাম। আচ্ছা। হারান মাঝির বিধবা বউয়ের আর কোনো উপায় ছিল না, HARANBIDHOBARAARKONO এইভাবে ট্রান্সক্রাইব করতাম সেই হাতে, আর সেই ট্রান্সক্রিপশনটা টাইপ করতাম কম্পিউটারে। আচ্ছা। তো রোমানে গল্পটা আমার স্ক্রিনে আছে, আর একটা ডকুমেন্ট খুলে ইংলিশে প্রত্যেক বাক্য ট্রান্সলেট করব, এইভাবে শুরু করেছিলাম। তো এটা কয়েক গল্প ওরম করলাম, তারপর
ডাইরেক্টলি বাংলাটাকে বই থেকে পড়ে ইংরেজিতে অনুবাদ নোটবুকে লিখতাম আর তারপরে সেটা টাইপ করতাম। আর তারপরে এখন নোটবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি গত 3-4 বছর। বাংলা পিডিএফ পাতা থেকে ইংরেজি ডকুমেন্ট টাইপিংয়ে যাই। আচ্ছা, এখন আপনি পড়ে সেটা সরাসরি অনুবাদ করছেন? আর অনলাইন কাজ করছি আমার অ্যাসিস্ট্যান্ট বা কো-ট্রান্সলেটরের সঙ্গে। ও পড়বে ওই দিক থেকে, আমি হেডফোনে শুনবো আর সেই বাক্যটাকে টাইপ করব ইংরেজিতে বা বলবো আবার পড়ো, দ্বিতীয় ভাগটা পড়ো, কোন শব্দ বললে, এইভাবে। তো তারপরে পজ করে ডিসকাস করব এটার মানে কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনার বহু কাজে আমরা যে কো-ট্রান্সলেটর দেখি, আপনার সম্ভবত কো-ট্রান্সলেটর দরকার ভাষার যে এক্সপ্রেশন সেটার নিখুঁত একটা ইম্প্যাক্ট নিজের মনের মধ্যে তৈরি করার জন্য। সেই কারণেই আপনি বোধহয় আরেকজন সহযোগী নেন। সেই সহযোগী আমার কাছে বাংলা ভাষার একজন ইন্টারপ্রেটারের রোল করছে। ঠিক। বিশেষ করে 2 বছর আগে আনসার উদ্দিনের যে বই গই গেরামের পাঁচালী, সেটা আমি অনুবাদ করতে শুরু করেছিলাম। আর তারপর ফেসবুকে আমার আলাপ হয় লাবণী জঙ্গির সঙ্গে। আচ্ছা। তারপর ও যখন বললে যে আনসার উদ্দিনকে চেনে, পাশের গ্রামে থাকেন উনি, ওনার বাবার বন্ধু, তখন আমি বললাম তুমিও চলে এসো আমার সঙ্গে এই বইটা অনুবাদ করবে। আমি ভেবেছিলাম যেহেতু ও সেই গ্রামেরই মেয়ে আর সেই ব্যাকগ্রাউন্ডের, সেই সব কিছুর সঙ্গে ওর পরিচয় থাকবে আর ভাষাটাও ওর জানা থাকবে, অনেক শব্দ ইত্যাদি। সেই সব হলো, কিন্তু ও নিজে সারপ্রাইজড হয়েছিল কত কিছু ও জানে না। কারণ ওই সব পাস্টে, উনি আগের কথা বলবো, সেই সব শব্দগুলো আর কারেন্সিতে নেই। বা কিছু কিছু জিনিস ওই বইতেই লাবণী প্রথম জানতে পারে, মানে ওরই গ্রাম এলাকার যে ইতিহাস, যে সমাজ। তো ওর কাছেও একটা নতুন অভিজ্ঞতা ছিল। আচ্ছা, সুবিমল মিশ্রের সঙ্গে একটা লম্বা, তার মৃত্যু পর্যন্ত একটা লম্বা যোগাযোগ, শুধু তো ট্রান্সলেশন নয়, একটা ব্যক্তিগত বন্ধন, ব্যক্তিগত আলাপচারিতা। মানে ওর মৃত্যুর দিনেও সম্ভবত আমার আপনার সঙ্গে কথা হয়েছে। এই যোগাযোগটার ব্যাপারে একজন লেখক, একজন মানুষ, একজন কোট আনকোট অ্যান্টি এস্টাবলিশমেন্ট শিল্পীকে খুব গভীরে দেখার, ব্যক্তিগতভাবে বোঝাপড়ার যে সুযোগটা আপনি পেয়েছেন, সেখান থেকে একজন আর্টিস্ট সম্পর্কে, সুবিমল সম্পর্কে আপনার মূল্যাঙ্কনটা যদি বলেন। সুবিমল সম্বন্ধে সম্ভবত সবচেয়ে বড় কথা আমার মাথায় হচ্ছে একটা প্রশ্ন, মানে যেটা আমি বুঝতে পারি না। উনি যে ব্যাকগ্রাউন্ডের মানুষ, আর তারপর ওনার জীবনকালে উনি যা হলেন, যে ধরনের মানুষ নিজেকে বানালেন, জ্ঞানের মানুষ, বোধের মানুষ, সেটা কি করে ঘটলো আমি একদম বুঝতে পারি না। উনি সম্পূর্ণ একটা বাংলা ভার্নাকুলার ব্যাকগ্রাউন্ডের মানুষ, মানে আমার মতন ইংরেজি মিডিয়ামের ধারে কাছে না। গ্রামে ওনার জন্ম, গ্রামেই মানুষ হয়েছেন। তারপর বোধহয় স্কুল পাশ করে তখন কলকাতায় শহরে এলেন। তো শুধু পড়াশোনা করে, আর শুধু পড়াশোনা তো না, তার নিচে আছে আগ্রহ আর ইচ্ছে জানার, জ্ঞান, একটা সীমাহীন জ্ঞানের ইচ্ছে আর সন্ধান সারা জীবন। আর শুধু সাহিত্য না, শুধু বই না, সিনেমা, সঙ্গীত, গান, সেটা শ্যামা সঙ্গীত হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, বেথোভেন হতে পারে, আর আর্টের সম্বন্ধে জানা।
তো উনি কত জানেন কেউ জানে না, শুধু তার ইঙ্গিত মাঝে মাঝে পেতে পারে। যেমন ওনার একটা লম্বা লম্বা লেখা আমি অনুবাদ করেছি, বাংলায় তার টাইটেল হচ্ছে স্বরমেল কলা নিধি। আচ্ছা। তো সেইটা আমি অনুবাদ করলাম ইংরেজিতে, দি ট্রেজার্ড আর্ট অফ ভোকাল হারমোনি, স্বরমেল কলা নিধি, দ্য ট্রেজার্ড আর্ট অফ ভোকাল হারমোনি। আর সেই বইয়ের ম্যানুস্ক্রিপ্ট পাবলিশারের কাছে পাঠিয়েও দিয়েছি। আচ্ছা। আর তার 8 মাস পরে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আর ওইখানে একটা লেকচার শুনতে গেলাম হাম্পির ওপর। ফ্রান্সের একজন নামকরা ইন্ডোলজিস্ট স্কলার আর ওনার স্ত্রী, যিনি কর্ণাটকের মহিলা, উনিও স্কলার, তারা দুজনে অনেক বছর ধরে হাম্পির ওপর গবেষণা করেছে। তো তারা লেকচার দিচ্ছে। তো এই ফরাসি সাহেব ওনার লেকচারে এই শব্দটা ব্যবহার করলেন, স্বরমেল কলা নিধি। সঙ্গে সঙ্গে আমি ধরলাম, আর তারপর নেট সার্চ করে জানলাম যে সেটা বোধহয় 13th সেঞ্চুরি না 12th সেঞ্চুরির একটা কর্ণাটিক মিউজিকের ওপর, একটা মিউজিকোলজির ওপর খুব বিখ্যাত টেক্সট। আচ্ছা। তো সেটাও আমি জিজ্ঞেস করলাম সুবিমল বাবুকে, আপনি কি সেটা জেনেছেন? উনি শুধু হাসলেন, যা বোঝো। তো হ্যাঁ, তো উনি একটা এনিগমা আমার কাছে। ন্যাচুরালি হিউজ যে রেসপেক্ট, সেটা শুধু বাড়তেই থাকে। আর আমি যখন ওনার নাম শুনি তখন সুবিমল মিশ্র, রামশ্যাম, যদু, মধু একই। তো আর তারপর অনুবাদ করতে শুরু করলাম। আর যে বন্ডিংটা হয়েছে আমার সঙ্গে, লেখক আর অনুবাদকের মধ্যে যে বন্ডিং, সেটার কারণ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছিলাম, আমার বস্তিবাসী, ঝুপড়িবাসী, সংগ্রাম, আন্দোলন ইত্যাদি, রাজনৈতিক বোধটা মিলে গেল। আর উনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সবাইকে খিস্তি, সবাইকে লাথি, আর একটা স্বাধীন একটা ব্যক্তিত্ব। তো সেটাতেই বন্ডিংটা হয়ে গেল। আর তারপর আরও গভীরে ওনার লেখার মধ্যে ঢুকি ধাপে ধাপে, তখন বুঝতে পারি যে আসলে কি। আর উনি কি, সেটা আমার কাছে, আমি যদি সেটা বুঝি কখনো, সেটা শব্দে আমি প্রকাশ করতে পারবো না। সেটা একটা সেন্স, সেই সেন্সটা এক্সপ্রেস করা কঠিন। তো আর সেই সেন্সটা পাওয়া মাত্রই অন্য একটা সেন্স পাই, যে সেই সম্পূর্ণ সব কিছু অনুবাদ করা যাবে না, এক্সপ্লেন করা যাবে না কাউকে। হ্যাঁ, তো মানে the awareness of the genius of the writer is tantamount to the awareness of the death or demise of the translator. চমৎকার। আর এটাতে আমার কোনো দুঃখ নেই, আনন্দ পাই এটা ভেবে। হ্যাঁ, সুবিমল তো আমার জীবনে অবাঙালি জন্মে, তারপর কলকাতায় অ্যাক্টিভিজম জগতে ঢুকে, তারপর অনুবাদ করতে শুরু করে, আমার প্রথম যে অনুবাদ করা লেখক সেটা সুবিমল। ফেট আমাকে ডিল করলো। আই এম ট্রুলি ফরচুনেট, সুবিমল মিশ্রের অনুবাদটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। সুবিমল মিশ্রের লেখা, সুবিমল যতদিন কর্মক্ষম ছিলেন তার সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক ছিল না। ফলে এ প্রশ্নটা সুবিমলকে করা যেত না যে আপনার লেখার বাজার কেমন, কেননা বাজার ধর্মকেই তিনি অস্বীকার করেছেন। কিন্তু আপনি একটা বৃহত্তর ভালোর স্বার্থে এই লেখাগুলিকে
একটা বাজারের মধ্যে এনে ফেলেছেন, একটা টানেলের মধ্যে এনে ফেলেছেন, যেখান থেকে সেই লেখাগুলি আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছচ্ছে। সুবিমল সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ভবিষ্যতে হয়তোবা। আমি জানতে চাইছি রিসেপশন কেমন আপনার কাছে? আপনি ফিডব্যাক পান, লোকের থেকে জানতে পারেন যে যখন লেখাগুলি ইংরেজিতে যাচ্ছে, যারা পড়ছে তাদের কেমন লাগছে? তারা তো, আমি যদি আরেকটু খোলসা করে বলি, আরও একটু ভেঙে বলি, তারা তো ইন্ডিয়ান লিটারেচার বললে একটা লিটারেচারকে চেনে, তার থেকে এইটা কতটা আলাদা? রাইট, এই বাণিজ্যিক দিকটা বলা খুব জরুরি, কারণ উনি তো নিজেই বাণিজ্যের কাছে যাননি, দূরে রেখেছেন সব সময়। কিন্তু যেভাবে উনি এক্সপ্লেন করেছেন যে আমি বাংলায় লিখি আর আমার বই লোকেরা পড়ে, এটাতে বাণিজ্য আসে না, আর এটা সবাই জানে। কিন্তু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, একটা পাবলিশার, ওরা চাইছে অনুবাদটাকে তারা বার করবে, আর ওটা তাদের ব্যাপার। আর আমার ওদের সঙ্গে একটা চুক্তি হয়েছে যাতে আমার অনুবাদ তারা বার করবে আর তাদের বাণিজ্যিক পদ্ধতিতে তারা বিতরণ করবে সেটা। তো অনেকেই ভাবে সেটা উনি কম্প্রোমাইজ করেন, তো কিন্তু সেটাতে আমি যেতে চাই না। আমি আগেই যেটা বললাম, একটা ভাগ করার একটা ইচ্ছে। তো যদি আমার এক বন্ধু অনেক ভেবে বলছেন যে সুবিমল মিশ্র পড়ার মতন, তার মানে সারা বিশ্বের জন্য এটা পড়ার মতন, তো আমার কাজ হচ্ছে সেটাকে ফলো আপ করা, আর যাতে লোকেরা সেটা পড়তে পারে সেটা করা। তো সেই স্পিরিটেই আমি কাজটা করেছি। এবার রিসেপশনটা, একটা তো উনি এক ধরনের লেখক, তো সাধারণ লেখকের মতন উনি নন, মেইন স্ট্রিম ন্যারেটিভ নয়, এক ধরনের অন্তর্ঘাত, এক ধরনের সাবোটাজ আছে, লেখেন না, কখনোই না। উনি কোনো পপুলারিটিতে নন না, উনি কারেন্ট ইভেন্টসে লেটেস্ট ট্রেন্ডিং ওপিনিয়ন দেওয়ার প্লেয়ার নন, কোনো কিছুই নন। উনি অন্য একটা জায়গা থেকে লিখছেন। তো মানে অ্যাজ ইফ উনি রিডারকে সরিয়ে রাখছেন, যত কম আমার রিডার আসবে তত ভালো, বা অনেকগুলো পর্দা তৈরি করে রাখছেন, পর্দা রাখছেন, ব্যারিয়ার রাখছেন, আর উনি অনেক অল্প কয়েকজন পাঠক চান, আর উনি জানেন যে ওরম পাঠক আছে আর তারা পড়বেও, আর তারা হয়তো শহরেও থাকে না, তারা হয়তো দূরে কোনো মফস্বলে থাকে, কিন্তু খুব যত্নে তারা বইটা পড়ে আর ভাবে। তো একজন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে উৎসর্গ ঘোষ বলে একটা ছেলে, ও পিএইচডি লিখেছে ইংলিশ লিটারেচার বিভাগে, আচ্ছা, দি আফটার লাইফ অফ সুবিমল মিশ্র ইন ট্রান্সলেশন, মানে অনুবাদের পরে ওনার জীবন। তো ইন্টারেস্টিং, কিন্তু ওটা ঘটেছে আর আমি জানিও। আর আমি অ্যাক্টিভিজমে ছিলাম, কিন্তু আমার অনুবাদ কাজ এখন একটা অ্যাক্টিভিস্ট স্পিরিটেই আমি করি। তাছাড়া যে জিনিসগুলো আমি অনুবাদ করছি সেগুলো সমাজে ব্রডকাস্ট করা, সেই ভয়েসেস সামনে আনা আর ছড়িয়ে দেওয়া, সেটাও একটা পলিটিক্যাল অ্যাক্ট। তো সেটাও এক ধরনের, এবং তার জন্য আপনার প্রপার চ্যানেলও চাই। কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি এই সুবিমলের নামটা ব্রডকাস্ট করা পাগলের মতন, এটা বেশ কয়েক বছর আমি চালিয়েছি। তো তার ফলেই হয়তো কিছুটা অ্যাওয়ারনেস হয়েছে দেশে বিদেশে। দুটো বই আমেরিকাতেও পাবলিশড হয়েছে, দুটো বইয়েরই রিসেপশন অসাধারণ, মানে যেভাবে রিভিউ হয়েছে সেই বইগুলো, রিভিউয়ার নিজেকে শিক্ষিত করেছে আগে সেই বইটাকে রিভিউ করার মতন, পড়াশোনা করেছে আর তারপর রিভিউ করতে বসেছে, তাতে ও অনেকগুলো বুঝতে পারবে। তো আমি জানি না এই দেশের পাঠক
অত সিরিয়াসলি একটা বুক রিভিউ লেখে কিনা। তো সেইরকম রিসেপশন এসছে। আর এই দেশে 2টো অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়েছিল। পাবলিশার সেই 2টো বইকে বেছেছে অন্য নতুন এডিশনে বার করার জন্য, বেস্ট অফ আর ট্রান্সলেশনস হিসেবে। তো পাবলিশারের দিক থেকে প্রশংসা করতে হবে যে সুবিমল মিশ্রর মতন লেখক তারা তথাকথিত নন কমার্শিয়াল বার করছে। এতে ওরা হয়তো প্রমাণ করতে চাইছে যে তারা ইন্ডিয়ান লিটারেচার বা ভাষা লিটারেচার এর কত গভীরে তারা ঢুকতে চাইছে। বোধহয় সেটা ব্রডকাস্ট করার স্কোপ পেয়েছে তারা সুবিমল মিশ্র পেয়ে আমার হাতে। কিন্তু সেটা বাংলা সাহিত্যের হাইজিনের পক্ষে বোধহয় ভালো। হ্যাঁ, আর 4টে বই পরপর, আর বিশেষ করে আর সহজ হয়নি আমার কাছে। প্রথম বই ওরা বার করলো, তারপরে দ্বিতীয় বই বার করবে বলল, তারপরে অ্যাগ্রি করলো, তারপর ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করার অনেক পর বই বেরোলো, আর তারপর তৃতীয় বই বেরোবে কিনা সন্দেহ ছিল, তারপর বলল বেরোবে না, তারপর নতুন এডিটর এলো, সে নিল ইত্যাদি। আর চতুর্থ বই এত কঠিন, আমি জানি না কজন পাঠক পুরো বইটা ধৈর্য করে পড়বে। কিন্তু যারা সুবিমল পাঠক, যারা সিরিয়াস পাঠক সুবিমলের, তাদের জন্য আমি মনে করি এই চতুর্থ বইটা খুব মূল্যবান। এটা কোন বইয়ের অনুবাদ? ওনার 90 আর 2000 এই 2 দশকে লেখা সব অ্যান্টি স্টোরিগুলো। আচ্ছা, 20টা অ্যান্টি স্টোরি। আচ্ছা, তো রিসেপশন ভালোই। আর হয়তো সুবিমলের রিসেপশন এটাও প্রমাণ করে যে আমাদের দেশে নানান লেখক যাদের নাম অল্প কয়েকজন সেই গণ্ডির ভেতরকার পাঠক ছাড়া আর কেউ নাম শোনেনি। তো স্কোপ আছে দেশে বিদেশে সাহিত্যের মঞ্চে, তাদের নামও উঠে আসবে, এটা ডেফিনেটলি সম্ভব। আপনি আমাদের এই আড্ডায় দুবার বলেছেন যে আমার অ্যাক্টিভিজমের সঙ্গে আমার অনুবাদের কাজ জড়িয়ে আছে। লেটস শেপ ইট আপ। এইরকম কি বিষয়টা যে আপনার টেক্সট বাছাইয়ের ক্ষেত্রে আপনি যে টেক্সটটা ধরছেন, এত টেক্সট, বাংলা সাহিত্যে তো রাজৈশ্বর্য রয়েছে, তার মধ্যে থেকে আপনি যেটাকে বেছে নিচ্ছেন এবং ওই যে চ্যানেলটার কথা বলছি, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে বেছে নিচ্ছেন, তাকে একটা বৃহত্তর সমাজের কাছে পৌঁছে দিচ্ছেন। ইজ ইট ইউর ক্রাই? সেটাই কি আপনার চিৎকার? সেটাই কি আপনার ম্যানিফেস্টেশন আপনার প্রতিবাদের? কোন টেক্সট আমি সিলেক্ট করছি, তো কিছু আমার অ্যান্টেনা আছে, আর কিছু সেন্সিটিভিটি আছে। আগে যেটা বললাম, একই অভিজ্ঞতায় দুজন বসে আছে, একজনের ওপর একটা রিয়াকশন হলো, অন্যর ওপর কোনো রিয়াকশনই হলো না। আনসার উদ্দিনের নাম বলেছিলাম, আবার ওনারই নাম নিয়ে বলি। 2018-তে প্রথম যে পিপলস লিট ফেস্ট হলো কলকাতায়, ওই বাস্টার সলিডারিটির সঙ্গে যারা যুক্ত, বাম ছেলেরা, ছেলে মেয়েরা, তারা অর্গানাইজ করেছিল। আর যে লিট ফেস্ট বলে যেই ব্যাপারটা গড়ে উঠেছে এই দেশে, নানান দেশে, সম্পূর্ণ তার বিকল্প একটা অন্যরকম লিট ফেস্ট। তো সেটা বেলেঘাটা একটা মিউনিসিপ্যাল অডিটোরিয়ামে ঘটেছিল, খুব ভালো লাগলো আমার। তো সেইটাতে আনসার উদ্দিন একটা সেশনে ছিলেন, উনি আরও দুজন লেখক। কোনো কারণে আমি টাইমটা ভুল বুঝে একদম সেই সেশনের শেষে ঢুকলাম। আনসার উদ্দিন ওনার শেষ 2-3 বাক্য বলছিলেন। তো সেইটা শুনে আমার মনে হলো যে ওনার লেখা হচ্ছে পশ্চিমবাংলায় বাঙালি মুসলমান গ্রামীণ যে মিলিউ পরিবেশ, জীবন যাপন,
সেটা নিয়েই ওনার লেখা, মানে an ethnography of the rural Bengali Muslim milieu and life, এইভাবে আমি বুঝলাম ওনার ডিসক্রিপশন থেকে। তো আমার বন্ধু সন্দীপ বন্দ্যোপাধ্যায় লেখক, ওকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে আনসারউদ্দিন একটা জায়গায় বলছিলেন, আমি শুনলাম, আমার মনে হলো ওনার লেখা কি এরম? উনি বললেন ঠিক তাই। তো সেটা বোঝার পর যে সেটার একটা গুরুত্ব আছে এই মুহূর্তে, বা আমি মনে করি যে সেটা ব্রডকাস্ট করা খুব দরকার, সেটা হচ্ছে আমার পলিটিক্যাল সেন্সিটিভিটি, আমার পলিটিক্যাল কনসিয়াসনেস আর আমার পলিটিক্যাল ডিসিশন। আর তারপর সেটা নিয়ে খুব খেটে সেই অনুবাদটা করা, এটা একটা হাওয়ায় কথা না, আমাকে খাটতে হবে দিনের পর দিন, কোদালটা চালাতে হবে। অনুবাদের অনুবাদ হচ্ছে পিওর শ্রম, কোদাল চালানো আরো কঠিন, ওটা কায়িক শ্রম, কিন্তু এটা মেন্টাল শ্রম, ব্রেন শ্রম। আর নিশ্চয়ই পৃথিবীতে এক বিশেষ রকম দূরবীন আছে যেটা দিয়ে দেখবে যে অনুবাদকের কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কারণ ওর ব্রেন এত খাটছে। তো হ্যাঁ, তো ওই 2014-তে এই নতুন সরকার এলো আর আমরা দেখতে শুরু করলাম নতুন একটা যুগ। সবার মতন আমার মধ্যেও যে অ্যাগনি and pain and dilemma, কি করব, কি করা উচিত। তো এখন আমি বলতে পারি যে একদম তার কি করা উচিত তার মধ্যেই আছি, সেটাই হচ্ছে আমার জীবন। তা আমি শুনছি, দেখছি, আর সিলেক্ট করছি, আর অনুবাদ করছি, আর সেটাকে একটা বইয়ের পর আরেকটা বই। হ্যাঁ, মানে সিসিফাসের মতো পাথর বওয়ার শ্রম। তাহলে স্বাভাবিকভাবেই এবার আসবে মনোরঞ্জন ব্যাপারীর কথা। কিভাবে পেলেন তাকে, তার সঙ্গে যোগাযোগ কি করে গড়ে উঠল? রাইট, 2015 হবে আমার সুবিমলের চতুর্থ বইয়ের কাজে ঢুকেছি আমি। এরপরে কি হবে ভাবতে শুরু করলাম। আর তখন নিজেকে আমি ভয়েসেস ফ্রম দ্য মার্জিনস এর অনুবাদক হিসেবে দেখতে শুরু করেছিলাম। তো সুবিমলও নিজেকে সব রকমের মার্জিনের বাইরেই রেখেছিলেন ইচ্ছে করে। আর শুধু লিটল ম্যাগাজিনে লিখব, কোনো পাবলিশিং হাউস, কোনো কমার্শিয়াল পাবলিকেশনে লিখব না, কোনো পুরস্কার নেব না, কোনো সেমিনার কনফারেন্সে যাব না, ইত্যাদি ইত্যাদি। ওনার মাস্টার্স ডিগ্রি উনি ছিঁড়ে ফেলেছিলেন সেই নকশাল যুগে। তো আউটসাইড দ্য মার্জিন। কিন্তু মনোরঞ্জন ব্যাপারীর গল্প যখন ফেসবুকে পড়ি, রিফিউজি ছেলে, গরিব, অশিক্ষিত, দ্বন্দ্বকারণে গেছিল, ফিরে এলো, ঝুপড়িতে বাস করে, রিক্সা চালায়, ইত্যাদি। আর তারপরে বাংলা একাডেমির পুরস্কার পান ওনার আত্মজীবনীর জন্য। তো এটা একটা অসাধারণ একটা গল্প। তো কৌতূহল তৈরি হয় সেইখান থেকে। আর ওনার সঙ্গে কন্ট্যাক্ট হলো, আর তারপর জানালেন যে ওনার আত্মজীবনী আর কেউ অনুবাদ করছেন, শিপ্রা মুখার্জি। আর তার কয়েক মাস পর উনি আমাকে দিলেন চণ্ডাল জীবন। ইতিবৃত্তে চণ্ডাল জীবন না, চণ্ডাল জীবন। আচ্ছা, শুধু চণ্ডাল জীবন। ইতিবৃত্তে চণ্ডাল জীবন সেটা বেরোলো 2011 সালে। আচ্ছা। কিন্তু 2008, 9, 10, 11 এই 4 বছর বর্ধমানের হাটে বাজারে পত্রিকায় এই চণ্ডাল জীবন উপন্যাস বেরিয়েছিল। আর তার প্রথম যে অংশ সেইটা উপন্যাস আকারে বই হিসেবে বেরিয়েছিল। আর তারপর আত্মজীবনীটা বেরোয়। আচ্ছা। তো সেইটা আমাকে দিলেন, মানে সেই ম্যাগাজিনের 4 খণ্ডের আর্টিকেল, তার 2 খণ্ড আমাকে দিলেন। তো এবার
আমি একটা ফেলোশিপ পেলাম ওয়েলসে। আচ্ছা। আর এটা অনুবাদ করব প্রপোজ করেছিলাম। আচ্ছা। আর কিছু অনুবাদ করতে হয় আর কিছু লিখতে হয়, কারণ সেই ফেলোশিপটা অনুবাদক আর লেখক যারা এই দুটোই করে তাদের জন্য। আচ্ছা। তো লেখার জন্যে আমি লেখক হিসেবে আমি গল্প, উপন্যাস, কবিতা লিখিনি, কিন্তু আমার অ্যাক্টিভিস্ট যে কাজ সেটা থেকে অনেক অনেক লিখেছি নানান পত্রিকায়, নানান রিসার্চ পাবলিকেশনে। তো ওই ফেলোশিপের জন্য আমি বললাম সুবিমল মিশ্র অনুবাদ নিয়ে আমি একটা লম্বা প্রবন্ধ লিখব। তো ফেলোশিপটা পেলাম, তো এই ব্যাপারই অনুবাদ করছি, কিন্তু একই সঙ্গে সুবিমল সেই প্রবন্ধ লিখতে হবে, তো তার ভাবনা আমার মাথায়, তো পয়েন্ট নোট করছি। তখন আমার মাথায় এলো যে সুবিমল আর মনোরঞ্জন ব্যাপারী এই দুজনকে একই সঙ্গে দেখলে হয়তো বলা যায় that they constitute the alpha and omega of Bengali writing. চমৎকার। হ্যাঁ, আমাকে লোকেরা জিজ্ঞেস করেছে আপনি সুবিমল অনুবাদ করেছেন আর তারপর আপনি মনোরঞ্জন ব্যাপারী অনুবাদ করেছেন, কেন সেই প্রশ্ন তাদের মাথায় হয়তো আমি বুঝতে পারছি, আর সেটা একটা লোডেড প্রশ্ন অবশ্যই। কিন্তু আমি যখন বলি যে সেটা একটা ভদ্রলোকী ব্যাগেজ। হ্যাঁ, আর নানান সুবিমল এত একটা সেরেব্রাল, এক্সপেরিমেন্টাল, মাল্টি লেয়ার্ড, হ্যাঁ, বহুস্তরীয়। আর মনোরঞ্জন ব্যাপারী একজন ইলিটারেট মানুষ, তো লেখক হিসেবে উনি কমপ্লিটলি আনস্কুলড, কোনো অন্য লেখকের মতন উনি নন, কোনো প্রভাব নেই, স্ট্যান্ডস অ্যালোন। তো আমি যখন বলি যে সুবিমল অ্যান্ড ব্যাপারী কনস্টিটিউট দি আলফা অ্যান্ড ওমেগা অফ বেঙ্গলি রাইটিং, সেটাও একটা লোডেড আনসার, মানে সব লোডেড কোয়েশ্চেন্সের রেসপন্স আমার আনসারের মধ্যেই আছে। যেমন সুবিমল ওনার জন্মের জন্য দায়ী নন, ঠিক ব্যাপারীও ওনার জন্মের জন্য দায়ী নন, কিন্তু দুজনই তাদের জীবনকালে যে ডিসিশনগুলো নিয়েছে আর যে কর্মগুলো করেছে সেটা তাদের অ্যাকশন, তো সেই চোখ দিয়ে দেখতে হবে। তো আমার সুবিমল কাজের শেষ স্টেজে এসছি, কাকে নেক্সট ট্রান্সলেট করব, মনোরঞ্জন ব্যাপারী নিয়ে ইন্টারেস্ট হচ্ছে আমার, আর তারপর উনি দিলেন সেই বইটা, ফেলোশিপ অ্যাপ্লাই করলাম, পেলাম, তো সেইভাবে ব্যাপারী চ্যাপ্টার শুরু হলো আমার অনুবাদ যাত্রায়। আচ্ছা। তো যেটা আমাকে দিলেন সেটা খুব লম্বা উপন্যাস, তো এর আগে আমি সুবিমল অনুবাদ করেছি সব ওনার গল্পগুলো আর দুটো ওনার অ্যান্টি নভেল, সেগুলো ছোট, তো এত লম্বা একটা বই অনুবাদ করা সেটা আমার প্রথম অভিজ্ঞতা। আর এখন আমি বলতে পারি যে কোনো অনুবাদকের জন্য এরম একটা কাজ, একটা খুব লম্বা বই, মোটা বই অনুবাদ করা, সেটাই হচ্ছে তার পরীক্ষা বা তার শেষ পরীক্ষা, কারণ তোমাকে শ্রম দিতেই যেতে হবে, এর আর কোনো শেষ নেই। তো পেশেন্স অফ দ্য ট্রান্সলেটার এটাতে টেস্টেড হয়। তো সেইটা আমার হলো। তারপরে পরপর তিনটে ওনার চণ্ডাল জীবন, সেটা চণ্ডাল জীবন ট্রিলজি অফ নভেলস হলো, কারণ এত লম্বা সিঙ্গেল বই হবে না, তো পাবলিশারও সেটা বার করেছে। কিন্তু 2015-16 থেকেই আর তারপরে আরও 2018 পর থেকে মনোরঞ্জন ব্যাপারীর মিডিয়াতে আছেন, অনেক পাবলিসিটি পাচ্ছেন, নানান জায়গায় উনি ইনভাইটেড হচ্ছেন, নানান পুরস্কার পাচ্ছেন ইত্যাদি। তো উনি তো এসব অলরেডি পেয়ে গেছেন, আমার অনুবাদ এর ফলে উনি সেটা পাননি, আর আমার অনুবাদের ফলে উনি হয়তো এডিশনাল কিছু পাবলিসিটি পেয়েছেন। যেমন
দ্বিতীয় বই চণ্ডাল জীবন ট্রিলজিতে নেমেসিস, সেটা শর্ট লিস্টেড হলো একটা পুরস্কারের জন্য। তো সেটাতে উনিও ছিলেন, আর যে প্রাইজ মানি আছে সেটা উনিও পাবেন, যেমন আমি পাবো। তো কিন্তু সুবিমলের ক্ষেত্রে বা অন্য কয়েকজন লেখক আমি অনুবাদ করছি, সেই লাইমলাইট পাবলিসিটি ইত্যাদি নেই, আর আমিও সেটাই প্রিফার করি। আমি এই লাইমলাইট পাবলিসিটি ইত্যাদি পছন্দ করি না। আর সুবিমল এর মতন লেখক যিনি শুরু থেকেই যে কোনো পুরস্কার পেলে সেটা ত্যাগ করে ফেলেছেন, সার্ত্রের উদাহরণ ওনার কাছে খুব বড় ছিল, তো সেই প্রভাবও আমার ওপর কিছুটা। তো আপনি তো নির্মল কুমার বসুর কাজও অনুবাদ করছিলেন, সেই কাজটা কি শেষ হয়েছে? সেটা কত দূর? কেন নির্মল কুমার বসুকে বেছে নিলেন? রাইট, 2021-এ নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন ঘোষণা করলো যে তারা ট্রান্সলেশন ফেলোশিপ আরম্ভ করছে। এর আগে বোধহয় 2002 বা 2004 থেকে তারা লেখকদের জন্যে 2 বছর অন্তর অন্তর ফেলোশিপ দিত। স্বাধীন ভারতের যে কোনো একটা দিক নিয়ে বই লিখব, ওরম লেখকদের তারা ফেলোশিপ দিত। তো অনুবাদ করার জন্য ফেলোশিপ প্রথম তারা ঘোষণা করলো 2021-এ। তো যেহেতু আমি অনুবাদ করি আর বেছে বেছে অনুবাদ করি, তো আমি মনে করলাম যে এটা খুব ভালো একটা সুযোগ। আর এমন টেক্সট তো আমাকে অ্যাপ্লাই করা উচিত। আমার কিছু বন্ধু আমাকে বলেছে অ্যাপ্লাই করতে, তো আমিও মনে করলাম অ্যাপ্লাই করা উচিত। আর দ্বিতীয়, অ্যাপ্লাই করা উচিত আর এমন কিছু প্রপোজ করা উচিত যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনুবাদ হওয়া উচিত, ঠিক, এবং ওরা শুনলেই সেটা অ্যাকসেপ্ট করবে, কারণ সেই টেক্সটটা তার এত বলিষ্ঠতা, তার এত জোর। তো ওরম একটা টেক্সট কি হতে পারে সেটা আমি খুঁজছিলাম। আচ্ছা। আর নানান বই কিনেছি, নানান লোকের সঙ্গে কথা বলেছি, নানান বই দেখেছি। তো আর তারপর বাই চান্স 2021-এ ওই দুর্গাপুজোর সময় বাংলাদেশে কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বা ভায়োলেন্স শুরু হয়েছিল। আর ফেসবুকে আমার একজন বন্ধু শাফিকুল আলম, উনি জার্নালিস্ট, উনি একটা পোস্ট দিলেন ফেসবুকে যে জায়গাতে কমিউনাল ভায়োলেন্স হয়েছে 2021-এ, একদম একই জায়গায় ঠিক 75 বছর আগে একই তারিখে কমিউনাল ভায়োলেন্স ঘটেছিল। সেটা ছিল নোয়াখালীর দাঙ্গা, যেখানে গান্ধী এলেন। আসলে নোয়াখালী দাঙ্গা ছিল না, পোগ্রাম ছিল, পুরো একতরফা ছিল। তো নোয়াখালী পোগ্রামের সময় সেটা ঘটেছিল। এরম একটা পোস্ট দিয়েছিল, আর সেই পোস্টের টেক্সটের সঙ্গে ইমেজ হিসেবে উনি নির্মল কুমার বসুর 46 ডায়েরির কিছু কিছু পাতা রিপ্রোডিউস করলেন। আর সেই পাতাগুলোতে যারা ওই ভায়োলেন্সের ভিকটিম ছিলেন, তারা তাদের কমপ্লেন্ট বা পেটিশন যেটা অ্যাথরিটিসকে সাবমিট করেছিলেন, তার কপি গান্ধীজিকে দেওয়ার জন্য নির্মল বসুর হাতে দিয়েছিলেন। তো নির্মল বসুর পেপারসের সঙ্গে সেগুলোও ছিল। সেইটা পড়েই আমি ঠিক করলাম যে এটা আমি প্রপোজ করব। আমি মনে করলাম যে এটা হবে সেই উইনিং টেক্সট, আর তাই হলো। আর কিন্তু সেটা পরে এক্সপ্লোর করে বুঝলাম যে নির্মল বসুর 46 আর 47 2 বছরেরই ডায়েরি আছে, দুটো বেরিয়েছিল। 47টা আগে বেরোলো, কয়েক বছর পর 46টা বেরোলো, কিন্তু এই দুটোকে আলাদা করা যাবে না। যেমন গান্ধী
নোয়াখালী যাত্রা যখন করছিলেন সেটা নভেম্বর মাসে শুরু করে ফেব্রুয়ারি অবধি চললো। তো 31 ডিসেম্বরের পরে 1 জানুয়ারি ওই যাত্রাটা চলছে, ওটা ওইখানে ব্রেক করা যায় না। তো এই দুটো ডায়েরিকে একসঙ্গে নিয়ে অনুবাদ করার প্রস্তাবটা দিলাম। আর তারপর যিনি এডিটর ডায়েরির, অভিক দে, উনি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেতে চাকরি করতেন। তো উনি বললেন যে 47-এ ডায়েরি অলরেডি একজন অম্লান বিশ্বাস করছেন। অম্লান বিশ্বাসও অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেতে চাকরি করতেন। তো আমি ঠিক করলাম যে অম্লান বিশ্বাস আর আমি দুজনই তাহলে প্রপোজ করব এই দুটো ডায়েরি। তো সেইটা আমরা করলাম। 2022-এর জুলাই থেকে ডিসেম্বর আমরা সেই অনুবাদটা করলাম। আমার হয়ে গেছে, জমা পড়েছে, অম্লানেরও হয়ে গেছে। আচ্ছা। আর আমরা একটা পাবলিশারও পেয়েছি, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান। অম্লানের যে ট্রান্সলেশন তার এডিটিং আমাকে করতে হবে। আচ্ছা। আর এই বছরের জানুয়ারি থেকে আমি একটা কাজের পর আরেকটা কাজে সিসিফাসের মতন আটকে আছি, তাই সেটাতে আবার ফেরত যেতে আমি সময় পাইনি। কিন্তু এখন খুব তাড়াতাড়ি ধরবো। আর তারপর পাবলিশারের কাছে অলরেডি প্রথম বছরের ম্যানুস্ক্রিপ্টটা চলে গেছে। আচ্ছা। তো সেটাতে যেটা আগে বললাম যে নোয়াখালীতে যারা ভিকটিম ছিল তাদের টেস্টিমনিজ বাংলাতে যারা দিয়েছিল অ্যাথরিটিসকে ইত্যাদি, আর তার কপি নির্মল বসুর হাতে দিলেন গান্ধীজিকে দেওয়ার জন্য, সেগুলো কখনো অনুবাদ হয়নি। সেই ডকুমেন্টসগুলোর প্রথম পাবলিকেশন হয় এই অভিক দে এডিটেড ডায়েরিতে বাংলায়। তো তার ইংরেজি অনুবাদ এই প্রথম হবে। আর আমি অনুবাদ করার সময় একটু ভাবছিলাম যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে, কারণ ওইখানে একতরফা হিন্দুদের ওপর যে ধরনের প্রায় গণহত্যা ঘটলো, সেই ডকুমেন্টস এখনকার হিন্দুত্ব যুগে লোকেরা যদি তাদের হাতে পায়, তারা হাতিয়ার করে আবার এটাকে ওয়েপনাইজ করবে তারা। হ্যাঁ, কিন্তু একজন গান্ধী স্কলার আছেন আহমেদাবাদে, ওনার নাম ত্রিদীপ সুরুদ। আচ্ছা। উনিও নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার। তো ওনার সঙ্গে আমি দেখা করতে গেলাম, কারণ উনি মানু গান্ধীর ডায়েরি অনুবাদ করেছিলেন। তো উনি যে নির্মল বোসের ডায়েরি অনুবাদ হচ্ছেন সেই খবর পেয়ে উনি খুব খুশি হয়েছিলেন। আর পার্সোনালি আমাকে বললেন যে এই মনু গান্ধীর ডায়েরির অনুবাদ আর নির্মল বোসের ডায়েরির অনুবাদ, এই নিয়ে একটা সম্পূর্ণ নতুন আর্কাইভ তৈরি হবে। আচ্ছা, আমরা যখন নির্মল কুমার বসু প্রসঙ্গে নোয়াখালী পৌঁছেই গেলাম, তাহলে আমাদের কথাবার্তাটাও এবার বাংলাদেশে যাক। বাংলাদেশের সাহিত্যের সঙ্গে এনকাউন্টার, বাংলাদেশের একজন সাহিত্যিক শহীদুল জহির, তাকে বেছে নেওয়া, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এখান থেকে যাত্রা শুরু। এবং সম্ভবত আপনি তারপরেও নিশ্চয়ই আরও কাজ করছেন বাংলাদেশে বা করবেন। এই যাত্রাপথটার কথা বলুন। বাংলাদেশে লেখা বাংলা সাহিত্যকে আবিষ্কার করা, এই অনুভূতিটা। যদিও আমি বাংলা ভাষা অনুবাদ করছি, আগে সুবিমল মিশ্র, তারপর মনোরঞ্জন ব্যাপারী, এর মধ্যে আরেকজন লেখক অধীর বিশ্বাস, আমার বন্ধু জনম মুখার্জি, হিস্টোরিয়ান, ফ্যামিন হিস্টোরিয়ান, ওনার সঙ্গে আমি অধীর বিশ্বাসের সঙ্গে দেখা করতে গেছিলাম, যাতে জনমের বইয়ের বাংলা অনুবাদ গাংচিল বার করবে বলে। তো তখন অধীরবাবু আমাকে ওনার বই আল্লাহর জমিতে পা আর তার নেক্সট বই উদ্বাস্তু পঞ্জিকা আমাকে দিলেন, এমনি দিলেন। পরে বুঝলাম যে হয়তো অনুবাদ করব ভেবে দিলেন। তো ওই একই বন্ধু যে সুবিমলের নাম বলল, মৃণাল বোস, আসলে মৃণাল বোস আর অধীর বিশ্বাস পূর্ব পাকিস্তানে একই গ্রামে থাকতেন। আচ্ছা। বা একই ছোট শহর, তো মাগুরা। তো পালুয়া মাগুরা, যশোরের মাগুরা। আচ্ছা, এই গ্রামের খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে, আপনি বললেন বলে আমি রিকালেক্ট করলাম। এই গ্রামে কিন্তু
অমৃতবাজার পত্রিকা শুরু হয়েছিল। আচ্ছা, শিশির কুমার ঘোষ তাদের পরিবার এই গ্রাম থেকে উঠে এসেছেন এবং এই গ্রাম থেকেই অমৃতবাজার পত্রিকার শুরু। যাই হোক, হঠাৎ করে আমার মাগুরা নামটা মনে পড়লো। নাম তাহলে। হ্যাঁ, আমরা এগোই। তো অধীর বিশ্বাস দিয়েছিল, আর মৃণাল বসি বলল আল্লাহর জমিতে পাক, খুব ভালো বই, অনুবাদ করো। তো ওটা করলাম, আর তারপরে আরও 3টে বই ছিল একই সিরিজের, তো সেটাও বেরোলো, কিন্তু এরা সব পশ্চিম বাংলা। তো 2019-এর শুরুতে একজনের কাছ থেকে ইমেল পাই, ওনার নাম ইকবাল হাসনু, উনি চট্টগ্রামের মানুষ, এখন টরন্টোতে থাকেন, কানাডায়। আর টরন্টো থেকে একটা পত্রিকা বার করেন বা ম্যাগাজিন বার করেন, বাংলা জার্নাল, ওটা দ্বিভাষিক, বাংলা ইংরেজি। আর কিছু লেখা, সম্ভবত সুবিমলের একটা লেখা আমি পাঠিয়েছিলাম আর অনুবাদে, তো ওটা বেরিয়েছিল বাংলা জার্নালে। তো এইভাবে ইকবাল হাসনুর সঙ্গে আমার করেসপন্ডেন্স চলছে। তো 2019-এর শুরুতে একটা ইমেল দিলেন যে বাংলাদেশের একজন লেখক শহীদুল জহির, আমি চাই যে তুমি অনুবাদ করো। ওনার একটা বই আমি আমার বন্ধুর মাধ্যমে পাঠাচ্ছি তোমাকে, ও ঢাকা থেকে তোমাকে পাঠাবে। শহীদুল জহির নিডস এ ফাইন আই লাইক ইয়োর্স। তো এইভাবে লিখলেন, আর সেই বইটা এলো, গল্প সংকলন শহীদুল জহিরের। তো পড়েছিল সেটা। আর তারপর কয়েক মাস পরে আরেক বন্ধু, উনি করাচিতে থাকেন, পাকিস্তানি, ওনার নাম আজমাল কামাল। আচ্ছা, উনি ওইখান থেকে একটা পত্রিকা বার করেন, সিটি, ইংরেজিতে। তো তার নেক্সট সংখ্যার স্পেশাল ফোকাস হবে কন্টেম্পোরারি রাইটিং ফ্রম বাংলাদেশ। তো আমাকে ইমেল দিলেন যে তুমি কিছু অনুবাদ করে পাঠাও। আমি বললাম আমি কিছুই জানি না বাংলাদেশের লেখা সম্বন্ধে, তুমি যদি কিছু বিশেষ করে আমাকে দাও তাহলে আমি অনুবাদ করতে পারি। তো কিছু কিছু সফট কপি আমাকে পাঠালো, তার মধ্যে শহীদুল জহিরের গল্প ইত্যাদি। তখন আমার মনে হলো, আচ্ছা এটাও শহীদুল জহির আর ইকবাল হাসনু একই লেখকের নাম বলেছিল না? চেক করলাম, হ্যাঁ একই লেখক। তো পড়তে শুরু করলাম, আর প্রথম বাক্যতেই আমি মুগ্ধ, বাস, নো লুকিং ব্যাক। আর তারপর 2 সপ্তাহ আমি বাড়িতে বসেই বিছানা শুয়ে শুধু শহীদুল জহির পড়ছি, একের পর এক। তো আমার জীবনে ওই প্রথম বিঞ্জ রিডিং ইন বাংলা, এর আগে কখনো করিনি। জহির দিয়ে শুরু হলো। জহির দিয়ে শুরু হলো, আর ওই প্রথম বাক্যেই আমি মুগ্ধ বা ট্র্যাপড। আর আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, লাইব্রেরি থেকে বই নিয়ে বাড়িতে পড়ে একইভাবে মুগ্ধ হতাম। তার মানে আপনি আন্তর্জাতিক সাহিত্যের পাশাপাশি শহীদুলকে বসাচ্ছেন, লোকেট করছেন। একদম সঙ্গে। যে ধরনের লেখক সেই সময় পড়েছিলাম তাদেরই নাম মাথায় আসছিল জহিরের। বলুন না কাদের কথা বলছেন। যেমনি ওই সারামাগো তো আছেই, কিন্তু আরও একজন নোবেল পুরস্কার পেলেন, আইজ্যাক বাশেভিচ সিঙ্গার, উনি ইডিশ ভাষার লেখক। আচ্ছা, তো সারামাগো, তারপর কিছুটা আর কে নারায়ণের মতন আমি নোট করেছিলাম কাদের লেখার কথা। মার্কেজও আছেন, কিন্তু এইসব রিজেম্বলেন্সগুলো সেইখানেই শেষ। আর কারণ ওনার লেখা সম্পূর্ণভাবেই বাংলার মাটি থেকে আসছে, আর বাংলাদেশের মাটি, তার ইতিহাস, তার সমাজ, তার ভাষা, তার পাগলামো, তার জিনিয়াস, সেই সব আছে ওনার লেখায়। তো ওনার লেখা পড়েই আমি ঠিক করলাম আমি অনুবাদ করব, জীবন ও রাজনৈতিক বাস্তবতা করব, 10টা গল্প করব। আর ইকবাল হাসনুই 10টা গল্প বেছে দিলেন আমার জন্য। আর কেউ সেই সিলেকশনের চেয়ে বেটার সিলেকশন করতে পারতো না। সব ওনার ভালো ভালো গল্প সেটাতে আছে। আর মুখের দিকে দেখি,
মুখের দিকে দেখি কিছুদিন আগে ওই বিবলিও পত্রিকায় রিভিউ বেরোলো, খুব ভালো রিভিউ। আর কিন্তু আমি মনে করি যে মুখের দিকে দেখি মিডনাইটস চিলড্রেন এর চেয়েও অনেক সুপিরিয়র। আর মিডনাইটস চিলড্রেন যেমনি টপ ডাউন বা প্যারাশুট করে নেমেছে দেশে, সালমান রুশদি, মুখের দিকে দেখি মাটি থেকে বড় হয়েছে। কোনো হেলিকপ্টার গেজ নেই, হেলিকপ্টার দিয়ে আসেনি, মাটি থেকে এসছে। তো আমি ঠিক করলাম এই 3টে করব। আর তারপর অনুমতি পেতে হবে। শহীদুল জহির মারা গেছেন ওনার পরিবার কাছ থেকে, তো আবার ইকবাল হাসনু সাহায্য করলেন, সেই অনুমতি পেলাম আমি। আর যখন অনুমতি পেলাম এত আমি খুশি হলাম। আর তারপরই ঠিক হলো যে আমি যদি বাংলা অনুবাদ করছি তাহলে আমাকে তো বাংলাদেশ যেতে হবে। এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশই তো বাঙালি দেশ। আর আমার দেশে পশ্চিম বাংলা তো এখন হিন্দুস্তানের অ্যাসল্টে আছে এই মুহূর্তে। তো ওটা একটা লিবারেটিং ফিলিং ছিল যে এখন পুরো সম্পূর্ণ বাংলাদেশ আমার কাছে এখন খোলা একটা টেরিটরি হিসেবে। তো আমি ঠিক করলাম এবার আমাকে বাংলাদেশ গিয়ে ওই জায়গার সঙ্গে একটা ডাইরেক্ট ফার্স্ট হ্যান্ড সম্পর্ক আমাকে তৈরি করতে হবে। তো 19 সালে প্রথম গেলাম, আর প্রত্যেক বছর 1-2 বছর যাই। আপনার কোলাবোরেটর সারোজা নাহরিন, তার সঙ্গে এখানে কাজের সম্পর্কটা কিভাবে তৈরি হলো? তো আমি বাংলাদেশে প্রথম ভিজিট করলাম আর ফিরে এলাম, আর শুরু করব শহীদুল জহির অনুবাদ অন্য কাজটা শেষ করে। আর তখন যে লেখকের ভাই, ওনার ছোট ভাই, উনি একটা ইমেল দিয়ে খোঁজ খবর নিচ্ছেন, কতদূর এগোলেন, কি খবর। তার মনে হলো এবার খুব আর্জেন্টলি এটাকে হাতে নেওয়া দরকার, নইলে হয়তো অনুমতি ক্যান্সেল করে দেবে। ঠিক। আর এর আগে আমি অনুমতি চেয়েছিলাম আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা আর চিলেকোঠা সিপাহী, আর জানলাম যে সেটা রাইটসটা দিয়ে দিয়েছে কাউকে। তো খুব দুঃখ পেলাম তখন। তাই এইবার যখন অনুমতিটা পেলাম ওটাকে প্রোটেক্ট করতে হবে ভেবে আবার যাব বাংলাদেশ। আর আবার ফেসবুকেই পেলাম সারোজাকে, আর ওর সঙ্গে ফেসবুকেই মেসেজে চ্যাট করার সময় আমি ওকে বললাম যে তুমি কি জয়েন করবে তাহলে আমাকে এই অনুবাদে? তাহলে আমি আসবো 1 সপ্তাহের জন্যে, আর আমরা রোজ সারাদিন বসবো, আর 5 দিনের মধ্যে ওটা প্রথম ড্রাফট শেষ হয়ে যাবে। তো এইভাবে যাই 2020-র শুরুতে। আর ও পড়ছিল, আমি অনুবাদ করছিলাম। তো ওইভাবে কোলাবোরেটিভ ট্রান্সলেশনে সেটা আমার প্রথম অভিজ্ঞতা। আর তারপরেই কোভিড এলো, লকডাউন। আর সেই বছরের সেপ্টেম্বরের আমি আবিষ্কার করলাম যে গুগল মিটিং বলে কিছু আছে। আচ্ছা। তারপর সারোজার সঙ্গে গুগল মিটিংয়ে বসে বাকিটা কাজ হলো। তো কোলাবোরেটিভ, কিন্তু আমি লিড নিচ্ছিলাম, যেমনি ও পড়ছে আর আমি অনুবাদ করছি। আর যখন ও নেই, হয়তো আমি নিজেই পড়ে অনুবাদ করছি, বা আমার আরেক বন্ধু ইজতেহাদ, ও ছিল। ইনফ্যাক্ট ও যখন ছিল আমার সঙ্গে তখনই যে একটা যে বিখ্যাত বাক্য আছে সেই উপন্যাসে, যে করটি, কলা পাতার ওপর সাজানো করটি আর জামদানি শাড়ির মধ্যে যে রিজেম্বলেন্স, আর সেই ঘটনার স্মৃতিটা কাউকে ছাড়বে না, ভূতের মতো তাদের মাথার উপর থাকবে, এরম একটা বাক্য আছে। তো এটা কিছুতেই বাক্যের মানে মাথায় ঢুকছে না। বারবার ও পড়ছে, আমি চেঁচাচ্ছি ওর ওপর, মানেটা কি বলো। তার আমি সেটা ছেড়ে বিছানায় গিয়ে শুলাম, একটু বিশ্রাম করব ভেবে। আর তারপর কিছুক্ষণ পরে আর্কিমিডিজের মতো লাফিয়ে উঠলাম, পেয়ে গেছি। তো
সেখানে আমার মনে হয় বাংলা পাঠক খুব সম্ভবত সেই বাক্যের মানে বুঝবে না, আর ইংরেজি পাঠক বুঝবে, কিন্তু এটাতে কোনো স্পুন ফিডিং ঘটেনি। স্পুন ফিডিং ঘটেনি, কিন্তু একটু বেশি পরিষ্কার ইংরেজিতে। তো এটা ওই ফাউন্ড ইন ট্রান্সলেশনের একটা উদাহরণ। তো বাংলাদেশে গেলাম, শহীদুল জহির পেলাম বাই চান্স, কিন্তু পড়লাম, খুব ভালো লাগলো। সুবিমলের ক্ষেত্রেও সেই বন্ডিং হলো, এখানেও সেই বন্ডিং হলো, কিন্তু এটা হলো একটা পিওরলি এস্থেটিক লিটারেরি বন্ডিং। সুবিমলের সঙ্গে একটা পলিটিক্যাল বন্ডিং বলতে পারেন, বা সোশ্যাল। এখানে তো ব্যক্তিটাই নেই। হ্যাঁ, আর ব্যক্তিও নেই, অনুপস্থিত। তো সেই কিন্তু তার ইনভিজিবল, আসলে লেখকের সঙ্গে পাঠকের যে সংলাপ হয় সেই সংলাপই। আর ওনার লেখা অনুবাদ করে ওনার ইনভিজিবল পার্সোনার সঙ্গে ভীষণ একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি তো হবেই। হ্যাঁ, উনি প্রত্যেক শব্দ যখন বেছে বেছে ব্যবহার করছেন, তো আর একজন অনুবাদক একদম তার ভেতরে যখন ঢুকছে, তো এই লেখক আর অনুবাদকের মধ্যে যে ইন্টিমেসি, নট লেখক অনুবাদ, টেক্সট আর অনুবাদকের মধ্যে যে ঠিক ইন্টিমেসি, আর টেক্সটের সঙ্গে জড়িত অথর, সো দেয়ারফর অথরের সঙ্গে যে ইন্টিমেসি। তো হ্যাঁ, তো এখন আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যখন শুরু হয়েছে, তখন সেটা চলবে, তখন আরো হয়। যেমন সৃষ্টি দত্ত চৌধুরী এইখানে যাদবপুরের ছাত্রী, প্রাক্তন ছাত্রী, ও আমাকে কিছু অ্যাসিস্ট্যান্স করছিল সুবিমলের শেষ বইতে। তো ও বলল যে বাংলাদেশের একজন লেখক আছেন শৌকত আলী, ওনার একটা উপন্যাস নাড়াই আর আরেকটা নাম করা উপন্যাস প্রদোষে প্রাকৃতজন, এই দুটো আমি অনুবাদ করতে চাই, প্লিজ আপনি আমাকে জয়েন করেন এটাতে। তো কয়েক ঘন্টার মধ্যেই আমি সেই শৌকত আলী মারা গেছেন, ওনার ছেলের কাছ থেকে সেই দুটো বই অনুবাদ করার অনুমতি পেয়ে গেলাম, মানে ম্যাজিশিয়ানের মতন। তো আমার পুরনো অ্যাক্টিভিস্ট ব্যাকগ্রাউন্ড প্লাস প্রোঅ্যাক্টিভ নেচার আর নেটওয়ার্ক যেটা তৈরি করে ফেলেছি, তার ফলে খুব তাড়াতাড়ি ওইসব হলো। আর তো ওটা আমি করব এই বছর 2024-এ ধরবো আশা করি। বিশেষ করে প্রদোষে প্রাকৃতজনের সম্বন্ধে আমি জানলাম যে ওটা 1000 বছর আগে হিন্দু সাম্রাজ্য আর মুসলিম সাম্রাজ্যর মাঝে সেই পিরিয়ডে সাধারণ মানুষের কি অবস্থা সেটা নিয়ে। তো সেটাও আমার অ্যান্টেনা আছে, সে আমার রিসেপটিভিটি, সেন্সিটিভিটি আর তার অ্যাসেসমেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের যে অবস্থা এখানে, এরম একটা হিস্টোরিক্যাল নভেল যেটা, ওটা অনুবাদ করা, ওটা পাবলিশ করা, ওটা সব হাইলি পলিটিক্যাল এই মুহূর্তে। আমরা একদম শেষে চলে এসেছি, আমার একদম ছোট, আপনার এতক্ষণ আমরা কথা বললাম আপনার বডি অফ ওয়ার্ক নিয়ে, আপনার বডি অফ ওয়ার্ক থেকে একটু বেরিয়ে আমি এই প্রশ্নটা রাখতে চাই। এই মুহূর্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, চ্যাট জিপিটি বলুন, বিভিন্ন এআই টুলের কারণে বা গুগল ট্রান্সলেটরের কারণে এই ট্রান্সলেশনের পৃথিবীতে একটা বিপদও দেখা দিয়েছে। অনেক লোক দেখা যাচ্ছে এই ধরনের টুল ব্যবহার করছেন, করে তড়িৎ গতিতে কাজটা বাজারে নিয়ে আসছেন। এইটাকে ঠেকানোর, এইটাকে আটকানোর পথ কি আছে? কোনো পথ? একটা ভেজাল জিনিস কতদিন চলবে? কিন্তু বাংলাদেশে তো রমরম করছে এই ধরনের জিনিস। হ্যাঁ, কিন্তু শুধু তাই না, আমি খারাপভাবে বলি, বন্ধ গণ্ডি কিছুদিন, কিছু বিশেষ কারণের ফলে কিছুদিন হয়তো থাকতে পারবে, কিন্তু না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ট্রান্সলেটার, তারা ক্রিয়েটিভলি ইউজ করতে পারে তাদের কাজটাকে ইমপ্রুভ করতে। আপনি কি সমর্থন করেন এই ব্যবহার? না, আমি ভাবছি যে এরম হয়তো হতে পারে। আমি এখনো সেইটাতে ঢোকেনি, কিছু দেখিনি, শিখিনি, কিন্তু ভাবতে পারছি যে
ইউজ করে ইমপ্রুভ করতে পারে, অনেক কিছু জানতে পারে, কিন্তু আমি মনে করি না যে অনুভবের ট্রান্সলিটারেশন কি সম্ভব? অনুভব আর আর স্মৃতি আর আর নানান রকম ইন্দ্রিয় ব্যাপার যেটা সাহিত্যের সঙ্গে জড়িত আছে, স্মৃতির সঙ্গে যে গন্ধ, বাতাসে গাছের পাতার আওয়াজ, এগুলো যখন সাহিত্যে কেউ একজন পড়ে, তার মাথার ভেতর নানান জিনিস ঘটে। আর একজন অনুবাদক সেই মুডে কিভাবে অনুবাদ করে, এটা একটা সংলাপ। হ্যাঁ, তো এটা একটা পিওরলি হিউম্যান জিনিস। তো যদি একটা দুজন হিউম্যানের মধ্যে লাভ বলে যে রিলেশনশিপ, তো আমরা যদি ভাবি যে এই রোবো এর যুগে কি লাভ বিটুইন হিউম্যান অ্যান্ড রোবো তৈরি হয়ে যাবে, বা লাভই বিটুইন রোবো আর রোবো ঘটবে আর হিউম্যান অ্যান্ড হিউম্যানের মধ্যে আর লাভ ঘটবে না, আমি জানি না। কিন্তু লাভ বিটুইন হিউম্যানস উইল এন্ডিওর as long as the sun shines. তো একই রকম the creativity of humans and the nature and the output of human creative labor, এটাতে কোনো রকম বাধা আসতে পারে না। আমার শেষ প্রশ্ন, একটা তরুণ ছেলে, আজকে আমরা তো জানি যে আমাদের চারপাশে সমাজ বাস্তবতাটা কি, চাকরি বাকরির কি বাজার, আমরা জানি কর্মসংস্থানের কি অবস্থা। এই মুহূর্তে আপনি যেহেতু এতদিন এই বিষয়টার সঙ্গে রয়েছেন, আপনার কি মনে হয় যে একটি তরুণ ট্রান্সলেশনকে পেশা হিসেবে ভাবতে পারে? বাজারটা কত বড়, কাজের স্কোপ কেমন একজন তরুণ তরুণী? হ্যাঁ, এই মুহূর্তে কেউ অনুবাদ করবে, সাহিত্য অনুবাদ করবে আর তাতে তার জীবিকা হবে, ওটা কঠিন। কিন্তু কেউ যদি অনুবাদ করে ও করবে বলে আমাকে করতেই হবে, ওইভাবে অনুবাদ যদি করে নিজের সময়তে আর করতেই থাকে, তো সেই যে অনুবাদ করার ক্ষমতা, কনফিডেন্স, ভিশন ইত্যাদি তার মধ্যে যদি চলে আসে, তার ফলে সে একদিন নিশ্চয়ই ভালো রেমিউনারেশনও পেতে পারবে। কিন্তু এই মুহূর্তে সেটা কেউ 24-25 বছর বয়সে, ঠিক আছে আমি MA ইন ট্রান্সলেশন স্টাডিজ শেষ করেছি, এখন থেকে আমি অনুবাদ করব আর এইভাবে আমি, এটা সম্ভব নয়, এটা সংসার চালাবো, এটা অলীক কল্পনা। এই মুহূর্তে সম্ভব নয়। আর ও সেটা করতে গিয়ে সব বাজারি পদ্ধতি যদি গ্রহণ করে, তাহলে তো কোয়ালিটির মার খাবেই, আর খুব দ্রুত করতে চাইবে, তার স্কিল সেটটাও অর্জন হবে না। অনুবাদ দ্রুত হয় না, লিটারেরি অনুবাদ দ্রুত হয় না। যেমন শহীদুল জহিরের ওই জীবন ও রাজনৈতিক, ওটা তো খুব বাংলায় 19,000 শব্দ, সে শব্দ ভলিউমের তুলনায় খুব ছোট, কিন্তু যে রকমের ইভলভড প্রোডাক্ট, ওটা হাইলি ক্রাফটেড প্রোডাক্ট। তো ট্রান্সলেশনকেও তো খুব পেশেন্ট হতে হবে। আমরা এই জায়গায় আজকে আমাদের কথাবার্তা শেষ করব। আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের একটা শব্দ নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল, আউটসাইডার। আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। আমি বলতে চাই যে একজন ইনসাইডার, কোট অ্যান্ড কোট, সেই ভাষাটার জন্য যা কন্ট্রিবিউট করেছে, তার যা অবদান, ইতিহাস মনে রাখবে। আমি নিশ্চিত যে তার থেকে অনেক 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 বেশি অবদান আপনার এই ভাষাটার জন্য রইল। এবং আপনার এই কাজের জন্য, এই সিসিফাসের মতো পাথর বহনের কাজ, কায়িক মানসিক শ্রম, এর জন্য আপনাকে আমি কুর্নিশ করি। আমাদের এই আড্ডা, আমাদের এই টিমের তরফ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো? আপনারা তো জানেন, গত 1 বছরের বেশি সময় আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান অর্কর ঠেক আপনাদের সামনে নিয়ে আসছি। শুধু কলকাতা শহর নয়, আমরা ভারত বাংলাদেশ 2 দেশেই
এই আড্ডা বসিয়েছি। আমরা চাই এই আড্ডা আরও দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যেতে, দীর্ঘতর বাদানুবাদের মধ্যে দিয়ে বাঙালির সংস্কৃতির মণিমুক্ত আপনাদের সামনে তুলে ধরতে। বিশ্বাস করি গত 1 বছরের বেশি সময়ে আমরা আসলে একটা পরিবার তৈরি করতে পেরেছি। এই কমিউনিটির কাছে এখন কিছু চাওয়ার সময়, একটা ছোট্ট দাবি জানানোর সময়। আমরা চাই আমার আবদার স্রেফ শ্রোতা না হয়ে থেকে আমাদের এই পরিবারের সদস্য হন। আপনাদের সদস্যপদ, আপনাদের মেম্বারশিপ আমাদের এগিয়ে যেতে, আমাদের এই অনুষ্ঠানকে আরও ভালো করতে সাহায্য করবে। আমরা অনুপ্রেরণা পাব, আমরা আরও ভালো করার সাহস পাব, আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তি বাড়বে। আমাদের সদস্য হন। আশা করি অতীতের মতোই আপনাদের নিরাশ করব না। ভালো থাকুন, শুনতে থাকুন শোনো না, অর্কটেকের সঙ্গে থাকুন।